মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনের ওয়ার্ড প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি ক্লাসে। আজকে আমরা শিখব ওয়ার্ড আর্ট, ইকুয়েশন, সিম্বল এবং পেজ লেআউট থেকে শিখব পেজ সেটআপ। পেজ সেটআপের মধ্যে আছে মার্জিন, ওরিয়েন্টেশন এবং সাইজ। তো প্রথমে আমরা শিখব ওয়ার্ড আর্ট। ওয়ার্ড আর্টের কাজটা কি? ওয়ার্ড আর্ট হচ্ছে কোনো লেখাকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য ওয়ার্ড আর্ট ব্যবহার করতে হবে। যেমন আমরা মূলত যে সাধারণ লেখাগুলো লিখি সেটা কিন্তু একটা কালার আমরা ইউজ করতে পারি। এই লেখার মধ্যে যে কোনো একটা কালার ইউজ করতে পারবো। যেমন আমরা যদি রেড কালার ইউজ করি বা গ্রিন কালার ইউজ করি বা ব্লু ইউজ করি, যে কোনো একটা ইউজ করতে পারি। কিন্তু এই লেখাটার মধ্যে যদি আমি একাধিক কালার ইউজ করতে চাই বা এটাকে ছায়া দিতে চাই, এই লেখার পিছনে একটা ছায়া দিতে চাই বা এটা আরো একটু আকর্ষণীয় করে উপস্থাপন করতে চাই, তাহলে আমাকে ব্যবহার করতে হবে ওয়ার্ড আর্ট। যেমন আমরা বিভিন্ন সাইনবোর্ড, ব্যানার, পোস্টার, এই যে লেখাগুলো দেখি ওটা কিন্তু ডিজাইন করা থাকে। তো ওই কাজটা করার জন্য আমরা চলে যাব ওয়ার্ড আর্টে, ক্লিক দিব। প্রথমে আমরা যে লেখাটাকে অর্ডার করতে চাই সেটা সিলেক্ট করব। সিলেক্ট করে ওয়ার্ড আর্টে ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে এখানে একটা বিভিন্ন ডিজাইনের একটা প্লেট চলে আসবে। এই প্লেটের মধ্য থেকে আমরা কোন ডিজাইনটা আমরা নিজেরা নিতে চাচ্ছি সেটা একটা চয়েস করব। আমরা এখান থেকে যে কোনো একটা চয়েস করলাম। চয়েস করে লেখাটা অটোমেটিক ভিতরে চলে আসছে। আসার পরে এখান থেকে আমরা চাইলে ফন্ট চেঞ্জ করতে পারবো, মানে লেখার স্টাইলটাও পরিবর্তন করতে পারবো। আমরা একটু দিয়ে দেখতে পারি কোনটা কেমন। দুই একটা ইউজ করি, দেখি। এটা চিকন, এটা একরকম, এক একটা ফন্ট এক এক রকম আমরা জানি। তো এইভাবে আমরা ফন্ট চয়েস করব। চয়েস করে সাইজ যদি ছোট বড় করতে চাই সেটাও এখান থেকে করতে পারবো। তারপর এখান থেকে বোল্ড, ইটালিক হবে কিনা, মোটা বা বাঁকা হবে কিনা সেটাও এখান থেকে নির্ধারণ করতে পারবো। করে ফাইনালি আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে ওই ওয়ার্ড আর্টের ডিজাইনটা এখানে অ্যাপ্লাই হয়ে যাবে। তাহলে এখানে কি কি অ্যাপ্লাই হয়েছে? এখানে কিন্তু কয়েকটা কালারের মিশ্রণ দেখতে পাচ্ছি। ইয়েলো, এটার সাথে ব্লু ইউজ করা, রেড ইউজ করা, এবং এটার নিচে আমরা কিন্তু একটা ছায়া দেখতে পাচ্ছি এবং আমরা ডিজাইনটাও চেঞ্জ করেছি। তো এভাবে করে আমরা লেখাকে আকর্ষণীয় করে উপস্থাপন করতে পারি। যেমন আমরা একটা প্রজেক্ট করব বা অ্যাসাইনমেন্ট করব, তখন কিন্তু একটা কভার পেজ করতে হয়। কভার পেজ, এই কভার পেজে লেখাগুলো মূলত আমরা ওয়ার্ড আর্ট দিয়ে করব, যাতে একটু সুন্দর লাগে, দেখতে ভালো লাগে। কালারিং আমরা প্রিন্ট দিতে চাইলে এটা করতে পারবো। আচ্ছা, এরপরে এই কাজটা করার পরে আমরা আবার কিছু মডিফাই এখানে করতে পারি। সেটা কি? যেমন লেখায় যদি কোনো বানানে ভুল হয় আমরা এডিটে গিয়ে সংশোধন করতে পারবো। এডিট টেক্সট, কোথায় যাব? এডিট। এটা কিন্তু নর্মালি ওই যে লেখার মতো না, যে এই লেখা নর্মাল টেক্সটের মতো না, যে আমি ব্যাক স্পেস দিয়ে কেটে দিলাম আর এখানে লিখে দিলাম, এটা কিন্তু তা হবে না। এটা কিন্তু ওয়ার্ড আর্ট, একটা ছবির মতো হয়ে গেছে। এই যে ক্লিক দিলে কিন্তু চতুর্দিকে একটা বক্স আসতেছে, মানে পুরোটাই একটা অবজেক্টের মধ্যে আছে। এখন এইখানে যদি কোনো পরিবর্তন করতে চাই তাহলে আমাকে চলে যেতে হবে কোথায়? এডিটে। এই যে এডিট টেক্সটে, এই যে আমাদের ফিরে আসছে। এখন যদি আমরা মনে করি যে আমরা কোন একটা পাশে কিছু একটা লিখতে চাই, কথার কথা যে কোনো একটা কিছু লেখো, কিছু একটা লেখো। সাপোজ একটা কিছু অ্যাড করতে চাই, হ্যাঁ, কম্পিউটার অ্যাড করলাম। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পরিবর্তনটা চলে আসছে। আমরা আবার এডিটে গিয়ে আমরা কিন্তু এটাকে আবার সংশোধন করতে পারি। তো এইভাবে আমরা এডিট করতে পারি বা ফন্ট চেঞ্জ করতে পারি বা বোল্ড বা ইটালিক করতে পারি, এই কাজগুলো করতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পেসিং। সাথেই থাকবেন, কারণ একটু ক্লাসটা বড় হবে, যদিও বড় হবে তারপর আমরা অনেক কিছু শিখতে পারবো। তো স্পেসিং হচ্ছে এই যে একটা অক্ষর থেকে আরেকটা অক্ষরের মাঝখানে যে গ্যাপটা, এটাকে বলা হয় স্পেসিং। এই যে এখানে একটা সিম্বল দিয়ে কিন্তু দেখিয়ে দিয়েছে, AB, একটা অ্যারো চিহ্ন দেওয়া, মানে দুই দিকে ছড়াবে বা চাপবে। এটা আমরা করতে পারবো এখান থেকে। এখন এটা নর্মাল করা রয়েছে, আমরা যদি লুজ দেই তাহলে আমরা দেখি কি হয়। একটা থেকে আরেকটা কিন্তু গ্যাপ হয়ে গেছে, একটু ফাঁকা হয়ে গেছে। এরপরে আমরা যদি ভেরি লুজ দেই আরো ফাঁকা হয়ে যাবে লেখাগুলো। এভাবে আমরা লুজ, ভেরি লুজ, টাইট, একটা থেকে আরেকটা কাছাকাছি চলে আসছে, বা এই যে ভেরি টাইট, যেটা একবারে একটা থেকে আরেকটার সাথে মিশে গেছে পুরা। এভাবে আমরা এখান থেকে স্পেসিংটা কমাতে বাড়াতে পারবো। এরপরে যেটা আছে সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা ডিজাইনগুলো অ্যাপ্লাই করেছি, ডিজাইনগুলো সিলেক্ট করেছিলাম এইটা। এখন যদি মনে করেন আমার ডিজাইন তো ভালো লাগলো না, অন্য ডিজাইন দেওয়া দরকার, তাহলে আমরা পরিবর্তনটা এখান থেকে আবার করতে পারবো। এই যে
দেখতেছি কিন্তু জাস্ট কোনটা ভাল লাগে। সাপোজ এটা ভাল লাগছে, এটা ভাল লাগছে, কথার কথা ভাল লাগছে, এটা ক্লিক দিব, তাহলে কিন্তু ওই ডিজাইনটা, শুধু ডিজাইনটা পরিবর্তন হয়ে যাবে। এইভাবে আমরা এখান থেকে চাইলে অর্ডার স্টাইল থেকে আমরা ডিজাইন যে কোনো সময় পরিবর্তন করতে পারি, যে একটা ভাল লাগছে না আমি চেঞ্জ করে দিব, অন্য একটা দিতে পারবো। এরপরে চলে আসে আমরা শেপ ফিল, যেটা আগে একটা দেখছিলাম শেপ ফিলের কাজগুলো। এখানে কিন্তু আমরা শেপ ফিল ইউজ করতে পারবো, শেপ ফিল ইউজ করতে পারবো। শেপ ফিল থেকে আমরা চাইলে এখানে একটা কালার দিতে পারি, যে কোনো কালার ইউজ করতে পারি। তারপর এখান থেকে আমরা চেঞ্জ শেপ, শেপের ধরন চেঞ্জ করতে পারি, যে কোন দিকে যাবে, কোন স্টাইলে হবে লেখাগুলো। স্টাইল চেঞ্জ করতে পারবো। হ্যাঁ, এখান থেকে আমরা শেপ চেঞ্জ করতে পারবো। তারপরে এরপর এটা হচ্ছে শেডিং ইফেক্ট, শ্যাডো ইফেক্ট। এই যে পিছনে যে একটা ছায়া পড়ছে, এই ছায়াটাকে আমরা চেঞ্জ করতে পারি। এখন ছায়াটা আছে বর্তমানে, এই আমরা চেঞ্জ করলাম, এই যে এরকম হয়ে করে দিলাম, ওই যে ছায়াটা কিন্তু নিচে চলে গেছে। আমরা যদি চাই অন্য কোনো ছায়া দিতে, সেটাও দিতে পারবো। এখানে যে ছায়ার ধরন, এই ধরন দেখেই কিন্তু আমরা বুঝতে পারি যে আসলে কোনটা দিলে এখানে কি হবে। যেমন এটা দিলে কিন্তু বাম দিকে চলে যাবে, এটা দিলে নিচের দিকে চলে যাবে, এটা দিলে কি হবে, ডান দিকে নিচে চলে যাবে। তাহলে কিন্তু ছায়ার স্টাইল দেখে আমরা বুঝতে পারি যে কোন শেডিংটা আমরা ইউজ করব, কোনটা দিব। তা আমরা এখান থেকে যে কোনো একটা ইউজ করলাম। ওকে, এরপরে এই যে পিছনে ছায়াটা, এই ছায়াটা কিন্তু আমরা আবার ডানে বামে নিতে পারবো, হচ্ছে শ্যাডো ইফেক্ট থেকে। এটা দিলে শেডিংটা কি হবে, আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে, শেডিংটা আস্তে আস্তে বামে যাচ্ছে। এটা দিলে শেডিংটা ডানে যাবে, এটা দিলে শেডিংটা উপরে যাবে, এটা দিলে শেডিং নিচে যাবে। এভাবে করে আমরা শেডিং এর ইফেক্টটা চেঞ্জ করতে পারি। তারপর হচ্ছে 3D ইফেক্ট। 3D ইফেক্ট থেকে কিন্তু আমরা 3D মতো করে লেখাটাকে উপস্থাপন করতে পারি। এই যে 3D ইফেক্ট ইউজ করতে পারি অর্ডারের মধ্যে। বিভিন্ন ধরনের 3D ইফেক্ট আছে, এই 3D ইফেক্ট চাইলে আমরা ইউজ করতে পারবো। 3D ইফেক্টের কালার চেঞ্জ করতে পারবো, ওই যে 3D ইফেক্ট যেটা আসছে সেটা কালার চেঞ্জ করতে পারবো। তারপর হচ্ছে ডিপ কতটুকু হবে সেটা আমরা চেঞ্জ করতে, ছোট হবে না বড় হবে শেডিংটা, সেটা আমরা চেঞ্জ করতে পারবো। এখানে আমরা বেশ কিছু কাজ আছে, লাইটিং দিতে পারবো, কোন দিক থেকে লাইটিংটা পড়বে, লাইটিংটা কোন দিক থেকে পড়লে লাইটটা কেমন দেখা যায় সেটা এখান থেকে আমরা চেঞ্জ করতে পারবো। তারপর সারফেস ইউজ করতে পারবো। এখানে আমরা প্র্যাকটিস করার সময় একটু দেখে নিতে পারি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি ওয়ার্ডার্টের যে কাজগুলো, কোন একটা লেখাকে আকর্ষণীয় করে উপস্থাপন করার জন্য আমরা ওয়ার্ডার্ট ব্যবহার করব। এরপরে চলে যাই আমরা দ্বিতীয়টা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন হচ্ছে গাণিতিক যত কাজ আছে, অঙ্কের প্রশ্ন। কোন একটা ক্লাসের যদি অঙ্কের প্রশ্ন করতে দেয়, তাহলে আমাদের অবশ্যই কি ব্যবহার করতে হবে, ইকুয়েশন ব্যবহার করতে হবে। যেমন আমরা এখানে সমস্ত লিখতে চাই, 4 সমস্ত 1, এরকম একটা জিনিস লিখতে চাই, তাহলে কিভাবে লিখবো, ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব, যাওয়ার পরে এই যে ইকুয়েশনের পুরো মেনুটা ইকুয়েশন চলে আসছে। সায়েন্টিফিক যে চিহ্নগুলো আছে, প্লাস মাইনাস, ইকুয়াল, নট ইকুয়াল, তারপরে গুণ ভাগ, এই যে ভাগ চিহ্ন কিন্তু কিবোর্ডে নাই, গুণ চিহ্ন কিবোর্ডে নাই, এখান থেকে ইউজ করতে হবে গাণিতিক যে চিহ্নগুলা। তারপরে যে আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে যে লেস দেন, গ্রেটার দেন, ইত্যাদি ইত্যাদি সায়েন্টিফিক যত চিহ্ন আছে এখানে কিন্তু আছে। তারপরে যে রুট ওভার, এখানে আছে যে সমস্ত ফ্র্যাকশন উপরে নিচে লিখতে চাইলে, এখানে আছে যে স্কয়ার পাওয়ারগুলো লিখতে চাইলে, হ্যাঁ, এখানে যে রেডিক্যাল, ইন্টারফেস, তারপর লার্জ অপারেটর, ব্র্যাকেট সংক্রান্ত যতগুলো আছে, ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, এগুলো। তো আমরা এখন সমস্ত লিখতে চাই, তাহলে সমস্ত লিখতে চাইলে এখান থেকে আমরা কোন ইফেক্টটা ইউজ করতে পারি, ফ্র্যাকশন, কোনটা ইউজ করতে পারি, ফ্র্যাকশন। ওই যে উপরে এক্স, মাঝখানে একটা দাগ, নিচে ওয়াই, তার মানে উপরে নিচে লিখতে চাইলে এটা আমরা ইউজ করব। এখানে ক্লিক দিব, দেওয়ার পরে এখানে আবার ধরন আছে, এটা এরকম দিতে চাই নাকি এরকম কোনাকুনি দিতে চাই নাকি এরকম দিতে চাই, তাহলে আমরা প্রথমটাই দিলাম। এই যে অটোমেটিক দুইটা বক্স কিন্তু এখানে চলে আসছে। এখানে আমরা লিখতে পারি 5, এখানে লিখতে পারি 3। তাহলে এই যে কাজটা, এই কাজটা কিন্তু ইকুয়েশন ছাড়া করা সম্ভব নয়। এই যে সমস্ত লিখতে গেলেই আমাদের ইকুয়েশনে যেতে হবে। এখন আমরা রুট ওভার 5 লিখব, তাহলে রুট ওভার কি কিবোর্ডে আছে, রুট ওভার কিন্তু কিবোর্ডে নাই, তাহলে যেতে হবে কোথায়, ইনসার্ট, ইকুয়েশন, এই যে রুট ওভার এখান থেকে দিতে হবে, এই যে রুট ওভার, বা ওখান থেকেও নেওয়া যাবে, রুট ওভার দিলাম।
আরো কয়েকটা একটু ইউজ করে দেখি। ব্র্যাকেট সংক্রান্ত যদি দিতে চাই এভাবে দিব, ব্র্যাকেট সংক্রান্ত যে কোনো, এই যে এটাকে আমি 5 আর 3 কে ব্র্যাকেটের মধ্যে আটকাই দিতে চাই, তাহলে সিলেক্ট করে যদি আমরা ব্র্যাকেট দেই তাহলে কিন্তু এটা আটকে যাবে। এরপরে যদি আমরা লিখতে চাই যে এই স্কোয়ার উপরে পাওয়ার নিতে চাই, তাহলে কোনটা ইউজ করব? এই যেটা, এটা দিয়ে এই যে এটা দিব, তারপরে যে এখানে এ না, এখানে এ ছোট হাতের এ আর এখানে হচ্ছে স্কোয়ার। তাহলে এই স্কোয়ারে যে পাওয়ার, তাহলে গাণিতিক যে কাজগুলো আমরা এখান থেকে নিয়ে এভাবে আমরা ব্যবহার করতে পারি। ওকে, এই ছিল হচ্ছে গাণিতিক কাজ। আমরা বাইরে ডাবল ক্লিক করলে এটা আবার ইকুয়েশনটা চলে যাবে। এবার আসি ইকুয়েশনের পরে আছে হচ্ছে সিম্বল। সিম্বল হচ্ছে চিহ্ন। যে কোনো ধরনের চিহ্ন যদি আমরা ব্যবহার করতে চাই, আমরা একটা মোবাইল নাম্বার লিখছি, মোবাইল নাম্বারের আগে একটা মোবাইলের চিহ্ন দিতে চাই, বা একটা ওই যে ওখানে দেখা যাচ্ছে একটা চশমা, মানে এটা চশমা, এই যে চশমা যে একটা সিম্বল, একটা আপেল, ওই যে মার্কা, যখন আমরা ভোটাভুটি নির্বাচন হয় তখন কিন্তু বিভিন্ন ধরনের চিহ্ন দরকার হয়, সিম্বল দরকার হয়, কে কোন মার্কা, তালা মার্কা, মোরগ মার্কা, হ্যাঁ। তাহলে এই যে চিহ্নগুলো, এই চিহ্নগুলো আমরা কোথায় পাবো? ইনসার্টে গিয়ে সিম্বল থেকে নিয়ে আসতে পারবো। এই যে সিম্বলে গেলে মোর সিম্বল, এখানে কিন্তু বেশ কিছু সিম্বল আছে। এই সিম্বলগুলো এখানে কেন আছে? উদাহরণ হিসাবে বলতে রিসেন্টলি কিছু সিম্বলগুলো এখানে থাকে। রিসেন্ট যেই সিম্বলগুলো কিছুদিন আগেই ব্যবহার করা হয়েছে বা কিছুক্ষণ আগে ব্যবহার করা হয়েছে, সেগুলো এখানে জমা থাকে। আর বাকিগুলো কোথায় থাকে? মোর সিম্বলের মধ্যে। তার মানে এই চিহ্নগুলো ছাড়াও আরো কিছু চিহ্ন রয়েছে। তাহলে এই যে মাইকের চিহ্ন আসছে, মাইক মার্কায় ভোট দিন, বা হর্ন বাজানো নিষেধ, এই ধরনের সিম্বলগুলো থাকে। কিন্তু আবার এই যে কঙ্কালের চিহ্ন থাকে না, এগুলো আমরা বিভিন্ন কাজে ব্যবহার করতে পারবো। এই যে গাড়ির চিহ্ন, কারহাট, এই যে মোবাইল, আগের দিনে টেলিফোনের চিহ্ন, এগুলো কিন্তু আমরা ব্যবহার করতে পারি। হ্যাঁ, তারপরে যে মোনালিসার চিহ্ন, হ্যাঁ, তারপরে মোর সিম্বলে গেলে দেখবো ওই যে আমরা যেটা বলছিলাম টেলিফোন ইউজ করবো কোত্থেকে, এখানে কিন্তু আছে ইনসার্ট, এই যে টেলিফোন। তাহলে এইভাবে করে আমরা মোর সিম্বল একটু দেখাই। মোর সিম্বলে ক্লিক করে আমরা এই যে এখানে আরো বেশ কিছু সিম্বল পাবো। এখান থেকে প্র্যাকটিসের সময় এগুলো অবশ্যই তোমরা দেখে নিবা যে কোথায় কিভাবে এগুলো পাওয়া যায়, কয়েকটা ইউজ করবা। যেমন এই যে এটা কি বলতেছে, কিছু একটা বলতে যাচ্ছে, হ্যাঁ, তাহলে এইখান থেকে আমরা সিম্বল নিয়ে ব্যবহার করতে পারি। এটা হচ্ছে উইডিংস আছে, উইডিংস এর মধ্যে এই চিহ্নগুলো পাবা। এই যে নিচে যাও, নিচে গেলে এই চিহ্নগুলো পাবা। উইডিংস ছাড়া আরো কিছু চিহ্ন আছে, সেটা আমরা কোথায় পাবো? এখানে ক্লিক দিতে হবে। দিয়ে এই যে উইডিংস ডাব্লিউ দিয়ে যেগুলো শুরু হয়েছে, এই যে উইডিংস 1 2 3, এই যে উইডিংস 2, উইডিংস 3, এগুলোর মধ্যে কিন্তু বেশ কিছু সিম্বল, উইডিংস 2, উইডিংস 3, এই যে অ্যারো সংক্রান্ত যত চিহ্ন আছে এখানে কিন্তু পাওয়া যাবে। তাহলে এই চিহ্নগুলো থেকে এগুলো চেঞ্জ করলে কিন্তু চিহ্নও চেঞ্জ হয়। এই যে কলম, সিজার, হ্যাঁ, তারপরে এই যে বিভিন্ন ধরনের ডিস্ক, প্রিন্টার, হ্যাঁ। তো এভাবে করে আমরা এই চিহ্নগুলো ব্যবহার করতে পারি। এখন বলতে পারো যে এটা বড় করব কিভাবে? বড় করে কিভাবে? ধরো এই যে বড় করতে চাও, এই সিলেক্ট করে ওই যে লেখা যেভাবে তোমরা ছোট বড় করছো, ওই একই পদ্ধতিতে এই চিহ্নগুলো বড় ছোট করতে পারবা। তাহলে এই ছিল হচ্ছে সিম্বলের কাজ। এরপর আমরা লাস্ট যেটা দেখবো সেটা হচ্ছে পেজ সেটআপ। তো আমরা যখন এই পেজটাকে নিয়েছি, নতুন ডকুমেন্টস নিয়েছি, এটা একটা পেজের একটা সেটআপমেন্ট কিন্তু অটোমেটিক চলে আসছে এখানে। তো এই যে পেজটা, এই পেজটা কি সাইজের আসছে আমরা একটু দেখে আসতে পারি। সেটা হচ্ছে পেজ লেআউটের মধ্যে। পেজ লেআউটের মধ্যে গিয়ে সাইজে যখন যাব, তখন আমরা এখানে দেখতে পারবো এই সাইজটা হচ্ছে কি সাইজ আছে? লেটার সাইজ আছে। ওই যে এখানে কিন্তু একটা ছায়ার মতো আইসা রয়েছে, তার মানে এটা লেটার সাইজ আছে। এই পেজ সাইজের মধ্যে আরো অনেকগুলো সাইজ রয়েছে যেগুলো আমরা ব্যবহার করতে পারি, যেমন A4 সাইজ, 10x15, 13x18, বিভিন্ন ধরনের সাইজ আছে। তো অফিস অ্যাপ্লিকেশন যারা শিখে, তোমরা যারা অফিস শিখতেছো, তোমাদের মূলত লাগবে A4 সাইজ, এই সাইজটা। আর একটা লাগবে হচ্ছে কি লিগ্যাল সাইজ, দলিল করার জন্য লিগ্যাল সাইজ, স্ট্যাম্প করার জন্য লিগ্যাল সাইজ। তাহলে তোমরা করে নিবা কি অফিশিয়াল কাজ করার জন্য A4 সাইজ দিয়ে নিবা, আর যদি দলিল বের করো তাহলে নিয়ে নিবা লিগ্যাল সাইজ। ওকে, এভাবে আমরা পেপারের সাইজটা চেঞ্জ করতে পারি। তারপরে হচ্ছে ওরিয়েন্টেশন। ওরিয়েন্টেশনটা হচ্ছে এই যে পেজটা যেটা আছে সেটা হচ্ছে খারাপভাবে আছে, লম্বালম্বি ভাবে আছে। এই পেজটা চাইলে তুমি কিন্তু আড়াআড়ি করে নিতে পারো, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ। এই যে পেজটা কিন্তু
কি হয়ে গিয়েছে, একটু জুম ছোট করে তাহলে বুঝতে পারবা পেজটা কি হয়েছে। এই দেখো আড়াআড়ি হয়ে গেছে, লম্বাভাবে থাকবে, এটা দিলে হচ্ছে পোর্ট্রেট, পেজটা লম্বা থাকবে। আর ওরিয়েন্টেশনে গিয়ে যদি ল্যান্ডস্কেপে ক্লিক করি তাহলে এটা পেজটা কি হবে, আড়াআড়ি হয়ে যাবে। তাহলে ওরিয়েন্টেশন থেকে আমরা পেজটাকে লম্বালম্বি বা আড়াআড়ি ভাবে সেট আপ করে নিতে পারি। এরপরে যেটা করতে পারি সেটা হচ্ছে মার্জিন, মার্জিন করে নিতে হবে। যেমন ডিফল্ট অবস্থা ওরিয়েন্টেশনটা হচ্ছে পেজটা, এই যে পেজটা হচ্ছে পোর্ট্রেট, এটা হচ্ছে লম্বাভাবে আছে, পেজটা লম্বাই থাকে সব সময় ডিফল্ট অবস্থায়। এটা যদি কখনো আড়াআড়ি করে নেওয়া দরকার হয় তাহলে আমরা ল্যান্ডস্কেপে যাব। হ্যাঁ, আয়তকার হয়ে যাবে। এই যে যেমন পার্সোনাল নাম্বার লিখছি, প্রতিদিনের কাজ এটা লিখছি, যে জাকির কম্পিউটার সেন্টারের নাম্বারগুলো লিখছি। আবার ওই যে ওখানে দেখো লম্বাভাবে এই যে পেজগুলো বিশেষ বিজ্ঞপ্তি, পোর্ট্রেট, আর এই পাশে এগুলো ল্যান্ডস্কেপ। তো যখন যেভাবে কাজ করতে সুবিধা হয় আমাদের পেজটা ওভাবে আমরা করে নিব। আচ্ছা, এরপরে চলে আসে মার্জিন। মার্জিন হচ্ছে পেজের তোমার বামে, উপরে, নিচে, ডানে কোথায় কতটুকু জায়গা আমরা সেট আপ দেবো সেটা হচ্ছে মার্জিন। এখন আমরা মার্জিন যদি এখানে যাই কাস্টম মার্জিনে, এই দেখো এদিকে লেফটে আছে 1 ইঞ্চি, আমরা যদি এখানে 2 ইঞ্চি রাখি, রাইটেও 2 ইঞ্চি রাখি, ওকে দেই, তাহলে এই দেখো এখান থেকে কিন্তু অনেকটা সরে আসলো। এই লেখাগুলো, এই কাজগুলো কিন্তু এখানে ছিল, এখানে ছিল, এটা কিন্তু সরে সামনে চলে গেছে। কেন সরে গেল, কেন? এটা এখানে আমি 2 ইঞ্চি জায়গা রাখছি, আমি আমার প্রয়োজন মতো আমি পেজের উপরে, নিচে, ডানে, বামে জায়গা রাখবো। যেমন কখনো আমাদের পোর্ট্রেট পেজে কখনো কখনো যদি তুমি প্যাডে প্রিন্ট দাও একটা কিছু, যেমন এই যে দেখো এটা একটা প্যাড, ও এটা নিয়ে গেছে প্রিন্ট করে, প্যাড আছে এই যে ইসের কি বলে, বিভিন্ন স্কুলের, বিভিন্ন গার্মেন্টসের, বিভিন্ন ব্যাংকের প্যাড থাকে, কিন্তু প্যাড চিনো তোমরা কোনগুলো প্যাড? এই যে উপর দিক দিয়ে লেখা থাকে, মনে করো আমি একটু পেজটা পোর্ট্রেট করি, এই যে উপরে এই জায়গার মধ্যে মনে করো প্রতিষ্ঠানের নাম লেখা থাকে, মোবাইল নাম্বার লেখা থাকে, ঠিকানা লেখা থাকে, ওটা হচ্ছে প্যাড। এরপরে বাকি যে জায়গাগুলো, এই যে নিচে এই জায়গাটা খালি থাকে, ওটা হচ্ছে প্যাড। এরকম বই বানায় রাখে প্রতিষ্ঠান, তখন এই প্যাডগুলো কি কাজে ব্যবহার করতে হয়? বিভিন্ন বিল ওই প্যাডে দিতে হবে, বিভিন্ন প্রত্যয়নপত্র প্যাডে দিতে হবে, তারপরে কি বলে বিভিন্ন বিল, কাগজপত্র, যে কোনো কাজ তোমার প্যাডের ভিতরে করতে হবে, নাহলে ওটা অ্যাকসেপ্টেবল হবে না। একটা প্রতিষ্ঠান যে কোনো কাজ তোমার প্যাডে দিতে হবে, সাদা কাগজে দিলে কাজ হবে না, ওটা গ্রহণযোগ্য হবে না। তোমার যদি ইউনিয়ন পরিষদে যাও চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যানে যদি তোমার একটা সাদা কাগজের প্রত্যয়নপত্র দিয়ে দেয় তাহলে ওটা অ্যাকসেপ্ট হবে? তার চেয়ারম্যানের ইউনিয়ন পরিষদের একটা কি আছে, প্যাড আছে, ওই প্যাডে দিতে হবে তোমাকে, তাইলে ওটা বিভিন্ন জায়গায় গ্রহণ করবে। তাইলে এই যে প্যাডের যে জায়গা, যদি তোমার কাছে কেউ প্যাড নিয়ে আসে, বলে যে ওটার উপরে প্রিন্ট করে দেন, তাহলে উপরে কতখানি জায়গা রাখতে হবে না টপে? তো ওইখানে কতটুকু জায়গা রাখবা? যেমন টপে মনে করো আমি টপে 4 ইঞ্চি জায়গা রাখবো, ওকে। এই জায়গাটুকুর মধ্যে তুমি কিছু করতে পারবা না, লিখতে পারবা না, প্যাডের জন্য জায়গাটা খালি রাখতে হবে। এরপরে যে 4 ইঞ্চির পর থেকে তুমি এখান থেকে তোমার লেখাটা শুরু করতে পারো, এই এখান থেকে তুমি দেখো উপরে জায়গাটা খালি থাকবে, উপরে জায়গাটুকু খালি থাকবে। মার্জিন থেকে কোথায় করলাম? মার্জিন থেকে, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন। তারপরে যে টপে, বেশিরভাগ সময় টপেই বেশি দরকার হয়। আর দলিল করার সময় তো মনে করো 5 ইঞ্চি, 6 ইঞ্চি, 7 ইঞ্চি জায়গাও খালি রাখতে হয়, কারণ স্ট্যাম্প দেখছো না উপরে কিন্তু যে 100 টাকা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এইসব কথাবার্তা লেখা থাকে, তুমি তো তোমার লেখাটা ওইখানে ছাপাই দিতে পারো না, ওই জায়গাটা খালি রাখতে হবে। যদি তুমি বাই চান্স সেট আপটা না করো তাহলে তোমার স্ট্যাম্প বাতিল। আর তুমি যদি স্ট্যাম্প বাতিল করে ফেলো, জরিমানাটা কে দিবে? তুমি কাজ করছো, তুমি দিবা, কারণ তুমি তো জানোই যে দলিলে প্রিন্ট দিছো, মার্জিন করো নাই কেন, এটা তোমাকে কাস্টমার বলে দিবে না। কাস্টমার বলে দিবে না যে উপরে এতখানি জায়গা রাখেন, এটা তোমাকেই বুঝে করতে হবে। আর যদি প্রিন্ট যদি তোমার স্ট্যাম্পের উপরে পড়েই যায়, উনি বলবে যে আপনি এটাই না দেন, এটার জন্য আমি দেই না। প্রতিটা কাজেই তো মার্জিন লাগে। এই যে সিবিটিভি করার জন্য 1 ইঞ্চি জায়গা রাখতে হয়, বামে, উপরে, নিচে, ডানে 1 ইঞ্চি করে জায়গা রাখি। কোনটা? কোন রোলার? ও এই যে এখান থেকে ওই মার্জিনের কাজটাই তুমি এখান থেকে করতে পারো, এই যে 2 ভাবে। ওটা দিয়ে করলে তো তুমি বুঝতেছো না কতটুকু রাখলা,
মানে আর কি পরিমাণ মতো তোমার ধরো 4 ইঞ্চি রাখা দরকার, তুমি এখন এখান থেকে টান দিলা কোত্থেকে কোন পর্যন্ত গেলে তুমি তো টের পাইলা না। ওই যে এতটুকু কি 4, ওই যে 4, ওই যে 4, 1 থেকে 4, তাহলে এভাবে তুমি কিন্তু নির্দিষ্ট বুঝতে পারবা না, তাই না? এদিক দিয়ে টানাটানি না করাই ভালো, এদিক দিয়ে টানাটানি করলে কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। এক্ষেত্রে আমাদের যেহেতু সিস্টেম আছে, মার্জিনে গিয়ে কাস্টম মার্জিন আমরা এখান থেকেই সেট করে দেব। সেট করে আমাদের প্রথমে কাজ শুরু করার আগে প্রথমে হচ্ছে পেজ সেটআপ নিতে হয়, তারপরে মার্জিন করতে হয়, মার্জিন করে পেজটা ওরিয়েন্টেশন কি হবে সেটা সেট করে তারপরে কিন্তু তুমি তোমার কাজটা শুরু করবা। তো এই ছিল হচ্ছে আজকের ক্লাস। আজকে আমরা শিখলাম হচ্ছে ওয়ার্ড হচ্ছে লেখাকে বিভিন্ন স্টাইলে উপস্থাপন করা, তারপরে হচ্ছে ইকুয়েশন, গাণিতিক যে চিহ্নগুলো সেই চিহ্নগুলো আনার জন্য, সিম্বল হচ্ছে চিহ্ন, সিম্বল যেমন মোবাইলের চিহ্ন, তারপরে কি বলে চশমা, কলম ইত্যাদি ইত্যাদি চিহ্নগুলো, এই চিহ্নগুলো আনার জন্য আমরা সিম্বলে যাব। আর পেজ সেটআপ থেকে আমরা শিখেছি হচ্ছে পেজ সেটআপ, পেজের সাইজ কতটুকু হবে, A4 নাকি লিগ্যাল হবে সেটা, ও তারপরে আমরা মার্জিন সেট করব, পেজের চতুর্পাশে কোথায় কতটুকু জায়গা আমরা রাখবো সেটা সেট করব, এবং সর্বশেষ আমরা ওরিয়েন্টেশন নির্ধারণ করব যে পেপারটা কি লম্বালম্বি ভাবে থাকবে নাকি আড়াআড়ি ভাবে থাকবে, পোর্ট্রেট নাকি ল্যান্ডস্কেপ, সেটা নির্ধারণ করেই আমরা কাজটা শুরু করব। তো আজ ক্লাস এই পর্যন্তই, আবারও নতুন কোনো ক্লাসে হাজির হয়ে যাব আমি শেখ জাকির আহমদ। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।